জগদীশ বাবু মারা গেলেন এমন এক অদ্ভুত সময়ে, যখন কিনা প্রচন্ড ঝড়ে গ্রামে সবকিছু লন্ডভন্ড হতে শুরু করেছে। মধ্যরাতে শ্মশানঘাটে লাশ নিয়ে যাওয়ার সময় পড়তে শুরু করলো বৃষ্টির বড় বড় ফোঁটা। তাই দ্রুত শ্মশানে পৌঁছেই জগদীশ বাবুর খাটিয়াটাকে ছোট্ট চালা ঘরের নিচে রেখে সবাই আশ্রয় নিয়েছিল দূরের এক বটতলায়। কিন্তু বৃষ্টি কমার পর সবাই খাটিয়ার কাছে গিয়ে অবাক হয়ে দেখল খাটিয়া পুরোপুরি ফাঁকা। উধাও হয়ে গিয়েছে জগদীশ রায়ের লাশ। কি খাটিয়া ফাঁকা কেন? বাবার দেহটা গেল কোথায়? কোন জন্তু জানোয়ারে নিয়ে গিয়েছে? শেয়াল নাকি হয় না? কে নিল? আমিও তো বুঝতে পারছি না, লাশ কে নিল? জন্তু জানোয়ার লাশ নিয়ে গেলে তো আশেপাশে চিহ্ন থাকার কথা, কিন্তু সেটাও তো নেই। সত্যিই তাই, যেন কেউ খুব সাবধানে লাশটা তুলে নিয়ে গিয়েছে। কোনো বন্য জন্তুর পক্ষে এভাবে লাশ টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাহলে এটা কোনো মানুষের কাজ হতে পারে, কিন্তু কে এবং কেন এই কাজ করবে তা নিখিলের বোধগম্য হলো না। বাবার সাথে কারো শত্রুতাও ছিল না। নিখিল পাগলের মতো ছুটতে শুরু করলো কেশব চক্রবর্তীর বাড়ির দিকে। গ্রামে যে কোনো সমস্যায় মানুষ তার কাছেই ছুটে যায়, তাকে মোড়ল বলে মানে। নিখিল কেশব চক্রবর্তীর বাড়ির উঠানে এসে হুমড়ি খেয়ে পড়ে। ও কেশব কাকু, সর্বনাশ হয়ে গিয়েছে। কিরে নিখিল, এমন হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? কাকু, শ্মশান ঘাটে খাটিয়া থেকে বাবার দেহটা উধাও হয়ে গিয়েছে। বলিস কিরে? আরে আরে, তো ঘোর লক্ষণ। শ্মশান থেকে দেহ উধাও হয়ে যাওয়া মানে আত্মা শান্তি পায়নি। জগদীশ তো ভালো মানুষ ছিল বলে জানতাম। ঠিকই বলেছিস, নিশ্চয়ই বড় পাপ করেছিল যা আমরা জানি না। তাই শ্মশান তাকে জায়গা দেয়নি, স্বর্গেও জায়গা হবে না, আর পৃথিবীতেও না। সবাই শোনো, এখন ভয় পেয়ে আজে বাজে কথা বলে লাভ নেই। যা ঘটার ঘটে গিয়েছে, নিখিলকে কেউ কিছু বলো না। কিন্তু ঘটনাটা তো সাধারণ ঘটনা না। একজন আমাদের কিছু হলে তখন কি করবেন? সবাইকে আজ রাতটা খুব সাবধানে থাকতে হবে। সন্ধ্যার পর কেউ একা ঘর থেকে বেরোবে না। কিন্তু কাকু, আমার বাবার কি হবে? কোথায় গেল তার দেহ? কে নিয়ে গেল? শোন, তুই ভেঙে পড়িস না। তোর বাবা কেমন মানুষ ছিল আমি জানি। এই ঘটনার একটা না একটা সমাধান হবেই। কেশব চক্রবর্তীর কথায় সবাই কিছুটা আশ্বস্ত হলেও এক অজানা ভয় ছড়িয়ে পড়ল সবার মনে। পাঁচু আর রামু নিজেদের মধ্যে ফিসফাস শুরু করে দিল। রে, কিছু বুঝলি? তার কোনো অঘটন ঘটবে না তো আবার? অত ভয় পাস না, কিচ্ছু হবে না। তবে সাবধানে থাকিস, সাবধানের মার নেই। সেদিন সময়ের আগেই বন্ধ হয়ে গেল দোকানপাট। তবে রাতে ফেরার পথে পাঁচুই প্রথম দেখলো ছায়াটাকে। একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে ওটা, কুচকুচে কালো অবয়ব। পাঁচু প্রথমে ভাবলো চোখের ভুল, কিন্তু ছায়াটা সেখানেই দাঁড়িয়ে আছে, নড়ছে না। ভয়ে দৌড়ে ঘরে ঢুকে খিল এঁটে দিল পাঁচু। একই ঘটনা ঘটল আরো কয়েকজনের সাথে। পরদিন সকালে গ্রামে এই নিয়ে শুরু হলো জোর আলোচনা। সবার সন্দেহের তীর একদিকেই, জগদীশ রায়ের প্রেতাত্মা। গ্রামের চায়ের দোকানে বসে আছে অনেকেই। কেশব চক্রবর্তী, রামু, পাঁচু আর নিখিলও রয়েছে সেখানে। কাল রাতে স্পষ্ট শুনেছি কে যেন আমার নাম ধরে ডাকছিল। ওনার স্বরটা হুবহু জগদীশদার মতোই। শুধু ডাকাডাকি না রে, সামনে এসেও ভয় দেখানো শুরু করেছে। আমি নিচে ওটাকে গাছে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছি। সবার চোখ পড়ল দোকানে বসে থাকা নিখিলের ওপর। সে চায়ের দোকানে এসেছে নিতান্তই কেশব কাকুর সাথে দেখা করবার জন্য, কিন্তু এসে বুঝতে পারল এখানে সবার আলোচনার কেন্দ্রবিন্দুই সে নিজেই। গ্রামবাসীর চোখে মুখে আর সমবেদনা নেই, আছে কেবল অভিযোগ আর ভয়। দেখ নিখিল, তোর বাবার পাপের ফল আমাদের ভোগ করতে হচ্ছে। বেঁচে থাকতে ভালো মানুষের মুখোশ পড়েছিল, এখন মরে গিয়ে আসল রূপ দেখাচ্ছে। কি বলছেন এসব? এত বছর আমার বাবাকে দেখে এই চিনলেন? অত চিনে কাজ নেই। তোর বাবা, তুই কিছু একটা কর। ওঝা গুনিন ডেকে প্রেতাত্মা তাড়ানোর ব্যবস্থা কর, নইলে কিন্তু তোকে গ্রাম ছাড়া করবো বলে বলে দিলাম। নিখিলের বিস্ময়ের কোনো সীমা রইল না।
যে মানুষগুলো একদিন আগেও ওর দুঃখে পাশে ছিল, আজ তারাই ওকে আর ওর মৃত বাবাকে এইভাবে অপমান করছে। আমার বাবা কোনো পাপ করেনি, সারা জীবন আপনাদের উপকার করেছে। আপনারা বিশ্বাস করুন, এর পিছনে হয়তো অন্য কারণ আছে। শ্মশান থেকে দেহ ফিরে এলে প্রেতাত্মা হয়ে নিজের জায়গায় ফিরে আসে। সে তখন আর আগের মানুষ থাকে না, তার মধ্যে ভালো মন্দের জ্ঞান লোপ পায়। তাহলে এখন কি হবে কাকু? আমি না পারছি কাউকে বোঝাতে, না তো কেউ বুঝতে চাইছে। আজ রাতে আমার সঙ্গে সবাই যাবে। গ্রামের চারপাশে মন্ত্র পড়ে জল ছিটিয়ে গন্ডি কেটে দেব। প্রেতাত্মা গ্রামের ভেতর ঢুকবে না। রাতে কেশব চক্রবর্তীর কথা মতো সাথে নেওয়া হলো গ্রামের কয়েকজন সাহসী ছেলেকে। নিখিলও আছে সাথে। গ্রামের এক মাথায় কয়েকশো বছরের পুরনো একটা বট গাছ ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। সেখানেই জড়ো হলো সবাই। কেশব চক্রবর্তী একটা মাটির পাত্রে রাখা জলে ও দিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলেন। ঠিক তখনই তারা দেখতে পেল কালো ছায়াটাকে। বটগাছের মোটা গুঁড়িটার পেছন থেকে বেরিয়ে আসছে সেটা। কেশব চক্রবর্তী বিড়বিড় করেই যাচ্ছে, কিন্তু ছায়াটার উপর তার কোনো প্রভাবই পড়ছে না। ওটা কোনো বাধা ছাড়াই এগিয়ে আসছে। গ্রামের লোকেরা আর সাহস ধরে রাখতে পারল না, যে যেদিকে পারলো দৌড় দিল। কেশব চক্রবর্তীও বুঝে গিয়েছে এইভাবে আর কাজ হবে না। নিখিল, পালা! এ কোনো সাধারণ আত্মা নয়। তোর বাবা এখন ভয়ানক পিশাচ হয়ে গিয়েছে। কিন্তু নিখিল কোনো কথা শুনল না। সে বরং কালো ছায়াটার দিকে ফিরে দাঁড়িয়েই রইল। বাবা, তুমি কেন এমন করছো বলো তো? গ্রামের মানুষদের কেন কষ্ট দিচ্ছ? তোমার কি হয়েছে আমাকে বলবে না? তোমার কি হয়েছে আমাকে বলবে না? কোনো অপূর্ণ ইচ্ছা থাকলে আমাকে বলো বাবা। পাগলামি করিস না নিখিল, চলে আয়, নইলে তো মরবি তুই। ঠিক সেই মুহূর্তেই কালো ছায়াটা এসে সজোরে ধাক্কা মারল নিখিলকে। সে ছিটকে পড়ল মাটিতে। এরপর ছায়াটাও নিঃশব্দে মিলিয়ে গেল রাতের অন্ধকারে। আগেই বলেছিলাম, ওটা এখন আর তোর বাবা নেই। বাবার হাত থেকে এতটাই কলুষিত হয়ে গেল যে নিজের সন্তানকেও চিনতে পারছে না। মরার পর আপন বলতে আবার কিছু আছে নাকি? পরদিন সকালে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল এক ভয়ঙ্কর দুঃসংবাদ। গ্রামের খালের পাশে রামুর লাশ পাওয়া গিয়েছে, কিন্তু কিভাবে সে খালপাড়ে গিয়ে পৌঁছালো তা কেউ জানে না। গ্রামবাসীরা নিশ্চিত হয়ে গেল এই কাজ জগদীশের প্রেতাত্মা। তাদের ভয় এবার সহ্যের সীমা ছাড়িয়ে গেল। সবাই দল বেঁধে জড়ো হলো নিখিলের বাড়ির সামনে। রামু ছিল গ্রামেরই একজন সাধারণ দিনমজুর। অভাবের তাড়নায় হয়তো দুটো কথা বেশি বলে ফেলেছিল, কিন্তু এর জন্য তাকে ওর বাবা মেরে ফেলবে এটা ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে নিখিলের। এ তো বাবা কেন মারতে যাবে রামু কাকাকে? দেখ নিখিল, রামু তোর বাবাকে নিয়ে কি বলেছিল সেটা সবাই জানে। ওটা কি আসলেই আমার বাবার প্রেতাত্মা? শ্মশান থেকে কাল লাশ উধাও হয়েছে। দেহটা গেল কোথায় সেটা কি এখন আমরা জানতে পেরেছি? আপনারা কি সেই দেহটা পরে নিজের চোখে দেখেছেন? শুধু দেখেছেন একটা কালো ছায়া, তাহলে এটা কিভাবে প্রমাণ হচ্ছে যে ওটাই আমার বাবা? এই কথায় পাঁচু নিজেও থমকে গেল, কিন্তু বাকিরা দমে যেতে নারাজ। খবরদার, একদম কথা ঘোরাবি না। তোকে সময় দিয়েছিলাম, ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখন দেখছি সাপের লেজে পা দিয়েছিস। তুই যদি আজের সমাধান করতে না পারিস, তাহলে তোর বাড়ি জ্বালিয়ে দিয়ে তোকে গ্রাম ছাড়া করব, এটা শুনে রাখা। ক্রুদ্ধ জনতার চিৎকার আর হুমকিতে ঝালাপালা হয়ে যাচ্ছে নিখিলের কান। সে ভিড়ের দিকে অসহায় চোখে তাকাতে লাগলো। ঠিক তখনই ভিড়ের মধ্যে কেশব চক্রবর্তীকে দেখতে পেল সে। আজ কেন যেন চুপচাপ দাঁড়িয়ে আছেন তিনি। এসব কাকু, আপনি তো সবই জানেন, আপনি বলুন না, আমার বাবা কি এমন কাজ করতে পারে? নিশ্চয়ই অন্য কোনো রহস্য আছে, আপনি ওদেরকে বোঝান। নিখিলের আকুতি শুনে মুহূর্তের জন্যই থেমে গেল ক্রুদ্ধ জনতা। কেশব চক্রবর্তীর দিকেই তাকালো সবাই, অপেক্ষা করছে তিনি কি বলেন তা শোনার জন্য। কিন্তু কেশব চক্রবর্তীর আচরণে উল্টে অবাক হতে হলো নিখিলকে। হঠাৎ করে তিনি কেমন যেন এড়িয়ে গেলেন বিষয়টা। এই দেখো বাবু, আমার বয়স হয়েছে, অশরীরী ব্যাপার স্যাপার আর মাথায় ঢোকে না। এসব জটিল বিষয় আমার সাধ্যের বাইরে। আমাকে আর এর মধ্যে দেখো না। তোমরা যা ভালো বোঝো তাই কর। এই বলে কেশব চক্রবর্তী আর এক মুহূর্ত দাঁড়ালেন না। হন হন করে নিজের বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন, যেন কোনো কিছু থেকে পালিয়ে বাঁচছেন তিনি।
কেশব কাকু, এসব কি বলছেন আপনি? এভাবে আমাকে বিপদে ফেলে যাবেন না। দেখলি তো, এসবও কিছু বলতে পারলো না। সব দোষ তোর বাবারই। বেরিয়ে যাই গ্রাম থেকে, নইলে আগুন দিয়ে দেবো তোর বাড়িতে। দয়া করুন, আমার ঘর জ্বালাবেন না। শুধু রাতটা সময় দিন, আমি কথা দিচ্ছি সকালের মধ্যে একটা সমাধান ঠিক বের করব। যদি না পারি তাহলে নিজেই গ্রাম ছেড়ে চলে যাব। ঠিক করে ভেবে বল, পারবি তো? নইলে কিন্তু নিখিলের মন ভোলানো কথায় গলে যাবেন না আপনারা। ওকে এখনই তাড়িয়ে দিই। সবাই যখন নিজেদের মধ্যে তর্কে ব্যস্ত, ঠিক তখনই নিখিল ছুটতে শুরু করলো কেশব চক্রবর্তীর বাড়ির দিকে। ওর মনে হচ্ছে এসব কিছু একটা লুকোচ্ছে, তার কাছে গেলেই সব প্রশ্নের উত্তর মিলবে। কেশবের বাড়িটা গ্রামের একদম শেষ মাথায়। নিখিল যখন এসে পৌঁছালো তখন মাঝরাত। তুমুল বৃষ্টি নেমেছে। কেশব চক্রবর্তীর বাড়ির উঠানে কিসের যেন আলো। একটা বড় গাছের আড়ালে নিখিল লুকিয়ে পড়ল। এখান থেকে উঠানের দৃশ্যটা চোখে পড়তেই শরীর চলে গেল তার। কেশব চক্রবর্তী উঠানের মাঝখানে ধ্যানের ভঙ্গিতে বসে আছেন, কিন্তু এর চেয়ে আশ্চর্যের বিষয় হলো কেশবের সামনে দাঁড়িয়ে আছে নিখিলের বাবা জগদীশ রায়, কিংবা জগদীশ রায়ের লাশ বলাই ভালো। নিখিলের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। তার মানে ওর বাবার লাশ চুরি করেছে কেশব চক্রবর্তী নিজে। নিখিল কান খাড়া করলো, নিচু স্বরে বিড়বিড় করে বলছে কিছু কেশব। আর দেরি নেই, ও আসছে। ওর আগমন আমি রক্তে অনুভব করতে পারছি। তোকে জাগিয়ে তুলেছি আমার সুরক্ষার জন্য। বল, তুই কি আমাকে রক্ষা করবি? আমি মালিকের আজ্ঞাবহ দাস। ঠিক বলেছিস, আমার সাধনার ফল হিসেবে তুই এখন আমার দাস। ওই কালো ছায়া যখন আমাকে আক্রমণ করতে আসবে, তুই ওকে শেষ করে দিবি। মনে রাখবি, তোর মালিক এখন আমি। তোর আত্মা আমার হাতের মুঠোয়। মালিকের আদেশ ছাড়া আমি কিচ্ছু করি না। আচমকায় উঠোনের জমাট বাঁধা অন্ধকার থেকে বেরিয়ে এলো সেই কালো ছায়াটা। ভয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠল কেশব চক্রবর্তীর চোখে মুখে। জগদীশ, দাঁড়িয়ে আছিস কেন? শেষ করে দে ওই কালো ছায়াকে। ঠিক এমন সময় নিখিল গাছের আড়াল থেকে বেরিয়ে সোজা কেশব চক্রবর্তীর সামনে গিয়ে দাঁড়ালো। নিখিলের হঠাৎই আবির্ভাবে চমকে উঠে দাঁড়ালেন কেশব চক্রবর্তী। বন্ধ করুন আপনাদের এইসব নোংরা খেলা। আমার বাবাকে নিয়ে যা করেছেন আপনি, আর না, আমি এর শেষ দেখে ছাড়বো। জেনে গেছিস তাহলে ভালোই হলো। তোকে আলাদা করে মারার কষ্টটা আর করতে হবে না। এখানেই তোর বাবার লাশের সাথে তোকেও পুঁতে দেব। কেন এমন করলেন? এমন কাজ কেন করলেন? আমার বাবা আপনার কি ক্ষতি করেছিল? মরার আগে যখন জানতে চাইছিস তখন শোন, কারণ তোর এই প্রশ্নের উত্তর শোনার পর তুই আর বেঁচে থাকবি না। বাঁচবো কি মরবো সেটা ভগবানের হাতে, আপনার হাতে না। যা বলতে বলছি সব বলুন। কতটুকু কার হাতে একটু পরেই বুঝবি। আমি তন্ত্র সাধনা করি, এমন শক্তি অর্জন করতে চাই যেটা দিয়ে যা খুশি তাই করতে পারবো। আমার সাধনার শেষ পর্যায়ে একটা সদ্য মৃত মানুষের দেহের প্রয়োজন ছিল, আর তোর বাবা ঠিক সময়ে মরে গিয়ে আমার কাজটা সহজ করে দিয়েছে। স্তম্ভিত হয়ে কেশবের কথা শুনছে নিখিল। ওর বিশ্বাস হচ্ছে না যে মানুষটাকে সে এত শ্রদ্ধা করত তার ভেতরটা এত কুৎসিত হতে পারে। তবে আমি নিজে নোংরা কাজটা করি। টাকার লোভ আর প্রাণের ভয় দেখিয়ে আমি রামু আর পাঁচুকে দিয়ে তোর বাবার দেহটা শ্মশান থেকে সরিয়েছি। লাশটাকে একলা ফেলে দিয়েছিলি তোরা, আর আমার কাজটাও সহজ করে দিয়েছিলি। কিন্তু কিন্তু রামু আর পাঁচু তো মারা গিয়েছে। ওই কালো ছায়াটাই তো ওদের মেরেছে। ওই কালো ছায়াটা তাহলে কে? ওখানেই তো হিসাবে একটু ভুল হয়ে গেল। সাধনার জন্য শুধু নতুন লাশ হলেই চলতো না, সাথে একটা পুরনো কঙ্কাল দরকার ছিল। মহাশক্তির জন্য নতুন আর পুরনো আত্মার মিলন ঘটাতে হয়। আমি ওদেরকে শ্মশান ঘাটের একদম কোনায় থাকা একটা অতি পুরনো সমাধি খুঁড়তে বলেছিলাম। শ্মশান ঘাটে আবার সমাধি কোথা থেকে এলো? তোর জানা নেই, ওখানে প্রাচীন এক সাধকের সমাধি আছে, পোড়ানো হয়নি তাকে। যাই হোক, রামু আর পাঁচু তোর বাবার দেহটা ঠিকঠাক সরিয়ে আনলেও সমাধি থেকে ওই কঙ্কাল তোলার সময় একটা বড় ভুল করে ফেললো। কি কি ভুল করেছে ওরা? নিয়ম হলো, সমাধি থেকে কঙ্কাল তোলার সময় সেটা চোখের দিকে তাকানো যাবে না। বারণ করেছিলাম, তাও বোকা দুটো কঙ্কালের চোখের দিকে তাকিয়ে ফেলেছিল। তখনই ঘটে বিপত্তি। সাধকের আত্মা জেগে গিয়েছে। কঙ্কালটা নাকি তখন নড়ে উঠেছিল। রামু আর পাঁচু তাই ভয়ে পালিয়ে আসে। ছি,
না জানি আরো কত মানুষের মরদেহ সরিয়েছেন এইভাবে। ওসব হিসেব আমি রাখি না, কিন্তু ওই সাধকের আত্মা তার সমাধির অসম্মানের জন্য খেপে উঠেছে। আমু আর পাঁচুকে মেরে ফেলার পর এখন এসেছে আমাকে মারতে। এই হোক, অনেক কথা বলে ফেলেছি, অনেক দয়া দেখালাম, এবার তোর পালা। এই বলে হাতে একটা লাঠি নিয়ে নিখিলের মাথা বরাবর সজোরে আঘাত করতে গেল কেশব চক্রবর্তী। কিন্তু নিখিল বিদ্যুৎ গতিতে কেশব চক্রবর্তীর আঘাত এড়িয়ে সোজা ছুটে গেল বাবার লাশের সামনে। বাবা, এই দেখো, আমি তোমার নিখিল, আমাকে চিনতে পারছো না? আমি মালিকের আজ্ঞাবহ দাস। না বাবা, এই পিশাচটা তোমাকে বশ করেছে, তোমাকে ওর দাস বানিয়েছে, তুমি কিছু করতে পারছো না বাবা। মালিকের আদেশ ছাড়া আমি কিচ্ছু করি না। ছোটবেলায় আমি পুকুরে ডুবে যাচ্ছিলাম, তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়েছিলে, তোমার মনে নেই? হ্যাঁ, আজ তোমার ছেলে বিপদে আর তুমি অন্যের ইশারায় চলবে? হ্যাঁ। ঠিক তখনই নিখিলের বাবার দেহটা কেঁপে উঠল সামান্য। কেশব চক্রবর্তী দেখলেন তার হাতের পুতুল আর তার নিয়ন্ত্রণে নেই। ঠিক এই সময় সেই সাধকের আত্মা এক লাফে ঝাঁপিয়ে পড়ল কেশব চক্রবর্তীর ওপর। গলা টিপে ধরতেই কেশব চক্রবর্তী নিস্তেজ হয়ে লুটিয়ে পড়লেন মাটিতে, আর সাথে সাথে হাওয়ায় মিলিয়ে গেল সাধকের আত্মা। এদিকে নিখিলের বাবার লাশটাও ধপ করে মাটিতে পড়ে গেল। কেশব চক্রবর্তীর মৃত্যুর সাথে সাথে তার আত্মাটাও শরীর ছেড়ে মুক্তি পেয়েছে চিরতরে।